মালদায় ফের তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু। আমবাগানে রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। কয়লা ব্যবসায়ী ওয়াবুদুল্লাহ খানকে গুলি করে খুন করার অভিযোগ। গতকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি এবং আজ সকালে তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ইংরেজ বাজারের কাটাগড়ের আমবাগান থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। গুলি করে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ করছে তার পরিবার। কিন্তু কেন কয়লা ব্যবসায়ী তৃণমূল কর্মীকে খুন করা হলো তা নিয়ে এখনো রহস্য। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে যখন বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ, তখন পাল্টা গুজরাট এবং দিল্লির প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বনগাঁর জনসভা থেকে আজ বিধানসভা ভোট শেষ হলে 29-এর লোকসভা ভোটের প্রস্তুতি শুরুর বার্তাও দিলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। বনগাঁর মতুয়াগড়ে প্রথমে জনসভা, তারপর মিছিল। এসআইআর নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যেই এবার হুঁশিয়ারি শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বিজেপির নজর যখন বাংলার দিকে, তখন পাল্টা গুজরাট ও দিল্লির প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। যে নিজে জিততে পারে না নন্দীগ্রামে, আমার কাছে হারে 1956 ভোটে, সে নাকি ভারত হিলাবে, সে নাকি আহতবাদ ভীষণ খারাপ। এত যন্ত্রণা কেন আপনার? আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তারপর 2029-এ লোকসভা নির্বাচন। মঙ্গলবার বনগাঁর জনসভা থেকে বিধানসভা ভোট শেষ হলেই 29-এর লোকসভা ভোটের প্রস্তুতি শুরুর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। আপনার যদি অতই দম থাকে, সামনে বিভিন্ন রাজ্যে নির্বাচন আসছে, সেখানে ভোটে দাঁড়ান, দেখি কত ধানে কত চান, কটা সিট পায় তৃণমূল কংগ্রেস। আসামে নির্বাচন আছে, তৃণমূলকে বলবো পশ্চিমবঙ্গের সাথে সাথে অসমে নির্বাচনে অংশগ্রহণ করতে, দেখি কত দম। তৃণমূল বিজেপি এই টানাপোড়েনের মধ্যে ফের দু দলের আঁতাতের অভিযোগে সুর চড়িয়েছে সিপিএম। তিনি তো বিজেপির সরকারের রেলমন্ত্রী ছিলেন না, রেলমন্ত্রী থেকে কয়লা মন্ত্রী পর্যন্ত ছিলেন না। তার আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার অটল বিহারী বাজপেয়ী তার বাড়িতে যায়নি, তার মায়ের হাতে মালপোয়া খায়নি, তাহলে সেটা ভুল। আর যেটা এখন বলছে সেটা ঠিক, এটাও একটা বোঝাপড়ার অঙ্গ। 2026-এ পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল কি হয় তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। কারণ আগামী দিনে জাতীয় রাজনীতির ওপরেও এর প্রভাব পড়তে বাধ্য। নরেন্দ্র মোদী অমিত শাহর জুটি অঙ্গকলিঙ্গের পর এবার বঙ্গেও জয়ধ্বজা তুলতে সক্ষম হয়, না ফের একবার বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তাদের বিজয় রথ থমকে যায়, সেদিকেই নজর গোটা দেশের। আশাবুল হোসেন, সমীরণ পাল, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বিজেপি ও নির্বাচন কমিশনকে একসারিতে রেখে আক্রমণের পাশাপাশি বনগাঁর সভা থেকে আজ নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকেও ফের নিশানা করলেন তৃণমূল নেত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্টকে ঠিক করবে, তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন। একদিকে মোদী সরকার, অন্যদিকে নির্বাচন কমিশন। এসআইআর ইস্যুতে বারবারই এই দুই পক্ষকে একসারিতে ফেলে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এসআইআর এর বিরোধিতায় বনগাঁর সভাতেও তার ব্যতিক্রম হলো না। গত সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে এসআইআর স্থগিতের আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফের তাঁকে চিঠি দিয়ে সিইওর দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার ডেভেলপার নিয়োগের অনুরোধ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 24 ঘন্টার মধ্যেই মঙ্গলবার বনগাঁর সভা থেকে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। আমাকেও আধার কার্ড করতে হয়েছে। এখন কি বলছে, যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড নো স্যার। ব্যাংক অ্যাকাউন্ট কার্ড নো স্যার। বিজেপি ইয়েস স্যার। মিস্টার ইয়েস স্যার, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন 2024-এও যারা এসছে
তাদের কাউকে তাড়ানো হবে না। তাই যদি হয় তাহলে কোনটা ঠিক, কোনটা বেঠিক? এটা ডাবল স্ট্যান্ডার্ড স্পিক নয়। বহুরূপী চরিত্রে অভিনয় করছেন, আঘাত করবার চেষ্টা করবেন না। আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। আপনি যা পারেন তাই করুন, আপনার ক্ষমতা যেটুকু বাংলার মধ্যে ছিল তাও ক্ষীণ হয়ে আসছে। বাংলার বাইরে 5টা লোক আপনার নেই, সেই কারণে বড় বড় আস্ফালন দেবেন না। এখানেই থামেননি তৃণমূল নেত্রী, এরপর ফের কটাক্ষ ছুড়ে দেন তিনি। ছোট স্যার, তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে, আর 5 মাস বাদে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। ভয় দেখাচ্ছেন সিও মনোজ আগরওয়ালকে। মনোজ আগরওয়ালকে আমি যতটুকু চিনি ভয় পাওয়ার লোক নয়, তো বড় বড় কথা। শাড়ির থেকে গামছা বড়, কি ভাষা! মুখ্যমন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী। আরে আগে আমাকে হারান, তারপরে তো ভারত হিলাবে। মঙ্গলবার প্রথমে হেলিকপ্টারে বনগাঁয় সভায় যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হেলিকপ্টারের ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হেলিকপ্টার ওড়ানো সম্ভব হয়নি। আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর তো, ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। আমি দেখিয়ে দেব কাগজ, আপনি টাকা দেননি হেলিকপ্টার কোম্পানির সঙ্গে, আপনার চুক্তি রিনিউয়াল করেননি, তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি। ভীষণ কষ্ট। এসআইআর আবহে দিনে দিনে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের পারদ চড়ছে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর আবহে এবার দক্ষিণ 24 পরগনার গোসাবায় প্রতিবেশীকে বাবা সাজিয়ে পরিচয়পত্র তৈরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। খবর নিতে জানা গেল তিনি নাকি বাংলাদেশি। তার স্ত্রী জানালেন প্রায় 15-20 বছর আগে বাংলাদেশ থেকে এখানে আসেন ওই ব্যক্তি। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকা ছাড়া জিয়ারুল মোল্লা নামে ওই ব্যক্তি। আর এই গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালো বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। রাজ্যে চলছে এসআইআর, সেই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে সামনে এসেই চলেছে অনিয়মের অভিযোগ। এবার দক্ষিণ 24 পরগনার গোসাবায় প্রতিবেশীকেই বাবা সাজিয়ে পরিচয়পত্র তৈরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে মেলার মতো পরে জানা গেল তিনি নাকি বাংলাদেশি। নাম জিয়ারুল মোল্লা, বাড়ি বাংলাদেশে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকা ছাড়া তিনি। কোথায় বাড়ি? ওনার বাড়ি কোথায় অরিজিনাল? বাংলাদেশে। কত বছর আগে এসেছিল উনি এখানে? অনেক বছর, কলকাতা কাজ করতে গিয়েছিল। অভিযুক্ত ওই বাংলাদেশির পরিবারের দাবি 15-20 বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন জিয়ারুল মোল্লা। এককালে কলকাতায় থাকলেও পরে গোসাবা ভূপেন্দ্রপুরে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। এখানকারই বাসিন্দা আফরিন লস্করকে বিয়ে করেন। অভিযোগ, এরপরই পাশের গ্রামের বাসিন্দা মতলেব মোল্লাকে বাবা বানিয়ে একাধিক পরিচয়পত্র বানিয়েছিলেন জিয়ারুল মোল্লা। অভিযোগ, এসআইআর প্রক্রিয়া শুরু হলে এনুমারেশন ফর্মেও মতলেব মোল্লাকে বাবা হিসাবে পরিচয় দেন। আমি আমার পাশের বুথে আমার বাবার নাম দেখলাম, একজন জিয়ারুল বলে একজন ভদ্রলোক, কোথায় বাড়ি ঠিক জানি না, দেখি আমার বাবার নাম তা ওর ফর্মে দেখা যাচ্ছে। তাই আমি বিয়ালারকে যে মানে সঙ্গে সঙ্গে কমপ্লেন জানালাম। আমি চাচ্ছি আমার 5 ভাই 2 বোন, ও আমাদের কেউ না, ও আমাদের বাবার সঙ্গে জড়াতে যাবো কেন? হ্যাঁ, এরকম অভিযোগ আমি পেয়েছি। আমি শুনেছি এটা ওরা বাংলাদেশ থেকে এসে আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা ব্যাপারটা জানিয়েছে। যদিও এইসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জিয়ারুল মোল্লার স্ত্রী। মতলেব মোল্লা তো যেটা বলছে, ওনার ছেলেরা যেটা বলছে, জিয়ারুল ওনাদের ছেলে নয়, মানে ভাই নয়। ওনার কি ভাই অ্যাকচুয়ালি? হ্যাঁ, ওরা প্রথমে আমাদের ওরা কার্ড দিয়েছে, বাপের কার্ড মার কার্ড দিয়ে কইরেছে। এসআইআর শুরু হতেই যেভাবে একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসছে তা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি।
এটা তো সমস্ত তৃণমূলের ইন্ধন, তৃণমূলের মদতে হয়েছে। এদেরকে যতক্ষণ না বিতরণ করা হবে ততক্ষণ এসআইআর সাফল্য আসবে না। আমি এই ভারতীয় জঞ্জাল পার্টিকে বলবো, এরা তৃণমূল কংগ্রেসের ভূত ছাড়া আর কিছু দেখে না। আরে এরা বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে এলো কিভাবে? এমন গরমিল আর কত রয়েছে? পরিচয় ভারিয়ে আর কত বাংলাদেশি এই রাজ্যে আছেন? এসআইআরে কত নাম বাদ পড়বে সেটাই দেখার। শান্তনু নস্কর, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.